আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। দেশে কেউ অরাজকতা সৃষ্টি অথবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-19-এর দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। দেশজুড়ে শুরু হলো করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। 8 এপ্রিল শুরু হয় এ কার্যক্রম। যারা গেল 7 ও 8 ফেব্রুয়ারি বা তার আগে টিকা নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ টিকা নেওয়া শুরু করেছেন। দ্বিতীয় ডোজের 2 দিন আগে থেকেই রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে SMS যেতে শুরু করে। রাজধানী টিকা কেন্দ্র ঘুরে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। করোনা প্রতিরোধে গত ফেব্রুয়ারি মাসে টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। এ সময় প্রথম পর্যায়ে মানুষের মাঝে টিকা ভীতি থাকলেও ধীরে ধীরে তা কেটে যায়। স্বতঃস্ফূর্তভাবে টিকা নেয় রাজধানী থেকে শুরু করে দেশের নানা প্রান্তের সর্বস্তরের মানুষ। এরই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু করলো সরকার। আজ দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিতে আসা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তারাও জানালেন টিকা নিয়ে সুস্থ আছেন। আগের মতোই, কোনো পরিবর্তন বুঝতেছি না বা কোনো খারাপ এখনো লাগছে না। মাত্র তো নিলাম, এখনো খারাপ লাগছে না। দুই একজনের ক্ষেত্রে সমস্যা হতেও পারে, সেটা একেবারেই এক্সেপশনাল ঘটনা, বাট ইন জেনারেল তেমন কোনো সমস্যা হচ্ছে না। দেশকে সুস্থ রাখার জন্য আমাদেরও তো কিছু করণীয় আছে, তাই নিজের দায়িত্ববোধ থেকে টিকাটা নিতে এসেছি। আমার ওই রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, একটু এখানে ব্যথা করছিল এইটাই। টিকা সংশ্লিষ্টরা বলছেন প্রথম ডোজের ন্যায় দ্বিতীয় ডোজ টিকারও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যারা টিকা নিয়েছেন বা নিচ্ছেন সকলেই সুস্থ আছেন। আমাদের নোটিসে এখনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসেনি বা পেশেন্টরা যারা ভ্যাকসিন নিয়েছে তারাও বাসায় গিয়ে আমাদেরকে কোনো ফিডব্যাক দেয়নি যে তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। যাদেরকে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য মেসেজ পাঠানো হয়েছে তাদেরকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের পরামর্শ হবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের SMS যেই তারিখের কথা আপনাদেরকে বলা হবে আপনারা দয়া করে সেই তারিখ অনুযায়ী আসবেন। করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের পাশাপাশি সকলকে যার যার জায়গা থেকে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলাচল করতে হবে, নয়তোবা অকালেই হারাতে হতে পারে পরিবারের আপনজনদের। মহাখালী বক্ষবিধি হসপিটাল থেকে জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। সম্পূর্ণ হলো 3 দিন ব্যাপী অনুষ্ঠিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর গলফ ইভেন্টের শেষ দিন শুক্রবার বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল শাকিল আহমেদ, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তাজুল ইসলাম ঠাকুর এবং টুর্নামেন্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য আজকে সম্ভব হয়েছে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস এটা প্রায় সমাপ্তির পর্যায়ে নিয়ে আসতে। খেলোয়াড়দের প্রতি মেসেজ একটাই, সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে, নিজেদেরকে উন্নত থেকে আরো উন্নত কিভাবে তাদের করা যায়, তাদের মেধা তাদের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য চেষ্টা করে যেতে হবে। নির্ধারিত সময়ের 2 দিন আগেই 12 এপ্রিল শেষ হচ্ছে অমর 21 বইমেলা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত। এ তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 14 এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা ছিল। 18 মার্চ উদ্বোধন করা হয় 37তম অমর 21 বইমেলার। শুক্র ও শনিবার বেলা 11টা থেকে রাত 9টা এবং অন্যান্য দিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলছিল। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সময় কমিয়ে রাত 8টা পর্যন্ত করা হয়। এবার 2 দিন আগে শেষ করতে হচ্ছে বইমেলা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 77 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,661 জন। এছাড়া গেল 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয় 5,343 জনের শরীরে। সব মিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 6,78,937 জনে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হল পোশাকের গোডাউন। শনিবার ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকার একটি তৈরি পোশাক কারখানার 7ম তলার গোডাউনে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে DEPZ ফায়ার সার্ভিসের 3টি, সাভার ফায়ার সার্ভিসের 2টি ও উত্তরা ফায়ার সার্ভিসের 1টি সহ মোট 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জের কামারখন্দে খোকা শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কামারখন্দ উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা খোকা শেখকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার আরও অবনতি হলে বগুড়া নেয়ার পথেই তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পশ্চিম বাজারে আগুনে পুড়ে ছাই হল 10টি দোকান। শনিবার ভোর 4টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান সহ বাজার কমিটির নেতৃবৃন্দরা ঘটনাস্থলে ছুটে আসেন। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুন্সিগঞ্জের লোহজঙ্গে 100 মণ জাটকা ইলিশ সহ একটি ট্রাক জব্দ করল মাওয়া নৌ পুলিশ। শনিবার ভোর রাত 4টার দিকে উপজেলার হলদিয়া বাজার এলাকায় ঢাকামুখী একটি ট্রাক আটকের পর তল্লাশি চালিয়ে 20টি ড্রাম ভর্তি এসব জাটকা ইলিশ জব্দ করা হয়। উদ্ধারকৃত জাটকার বাজার মূল্য 8 লাখ টাকা বলে জানায় নৌ পুলিশ। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় জাটকা নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হলদিয়া এলাকার সড়কে অবস্থান নেয় নৌ পুলিশ, কিন্তু পুলিশের অবস্থান টের পেয়ে অদূরে ট্রাক রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। নাটোরের বড়াই গ্রামের আটঘরিয়া, ভবানীপুর এবং হারোয়া সহ বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে কৃষি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। শুক্রবার বিকেলে ঘণ্টাব্যাপী এ শিলাবৃষ্টি হয়। এতে আম, বাঙ্গি, ভুট্টা, তরমুজ সহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণে শনিবার সকালে পরিদর্শনে আসেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। করোনার সংক্রমণ রোধে জনস্বার্থে একের পর এক সরকার নিচ্ছে বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ। জনসাধারণের পক্ষ নিয়ে সরকার যুদ্ধ করছে করোনার সাথে, অথচ করোনার সাথেই উল্টো হাত মেলাতে ব্যস্ত শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। গাজীপুরের গণপরিবহনগুলোতে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ। চলাচলকারীরা ব্যবহার করছেন না মাস্ক, দিচ্ছেন নানান অদ্ভুত অজুহাত। অপরদিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। গাজীপুর থেকে জসিম উদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। করোনার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। তবুও গাজীপুরের সাধারণ মানুষের মধ্যে নেই কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই। হাট বাজারে আড্ডা চলছে, দেদা আছে, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে অধিকাংশ মানুষজন। করোনার দ্বিতীয় ধাপে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন মহল থেকে বারবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে। এমন পরিস্থিতিতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। তবে নানা অজুহাতে মাস্ক ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন জনসাধারণ, দিচ্ছেন নানান অজুহাত। মাস্ক পরতে পরতে কানের গোড়া ঘা হয়ে গেছে। আমার কষ্ট হয় মাস্ক পরলে, এর জন্য সবাই খুলছি। চা খাইছিলাম, চা খাবার যায় একটু মাস্ক সরম ছিল না। একজনের বসালে দরকার ছিল, কিন্তু এখন ওরা তো কন্ট্রাক্টররা তো এটা করছে। এদিকে করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানা আর জনসচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন। যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো যদি আমরা পুরোপুরিভাবে মেনে চলি, ভালো মতো মেনে চলি, এবং মাস অ্যামাউন্টের মানুষ, সব মানুষ যদি এটা একটা ভালো অ্যামাউন্টের মানুষ যদি এটা মানে, তাহলে আমার মনে হয় যে এটা রোধ করা সম্ভব। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব এখনো পর্যন্ত শুধু কথা আর কাগজ কলমেই সীমাবদ্ধ। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে কি ঘটবে তা বলা মুশকিল। তবে
স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সবাইকেই মেনে চলা উচিত, এমনটাই মত বিশেষজ্ঞদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শুক্রবার পাবনা র্যাব 12 এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে জেলার সদর থানাধীন মনোহরপুর বড়বাড়ি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মাজেদ নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 205 পিস ইয়াবা। র্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে পাবনার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। সারা দেশের মতো ভোলা লালমোহনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং থানা ভবন সহ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠিত হলো এলার্ম প্যারেড ও কুইক রেসপন্স টিমের মহড়া। শনিবার সকাল 10টায় লালমোহন থানার অফিসার ফোর্সের সমন্বয়ে থানা ভবন থেকে মহড়াটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা ভবনে এসে শেষ হয়। মহড়ায় উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ। এ ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।